সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার একটা সুন্দর নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটু বাইরে এসেছি। আজকের দিনটা একটু একদমই অন্য রকম। দেখছই আজকে স্বাধীনতা দিবস, আর নতুন করে কি বলবো, প্রত্যেকেই জানো। সব ছাদে ছাদে পতাকা তুলেছে দেখতে পাচ্ছি। আগে যখন ছোট ছিলাম, আচ্ছা সেটা পরে বলছি। এখন যেটা বলবো সেটা হচ্ছে আমার গাছগুলো। এই যে অ্যালামন্ডা গাছটা ছাদে নিয়ে গিয়েছিল, ছাদ থেকে রোদ জল সমস্ত কিছু নিয়ে এসে আজকে দেখো কত কুড়ি কত ফুল হয়েছে। তা আর ওই সাদা ফুল যে গাছগুলো, ওই গাছগুলোকেও মনে হচ্ছে ছাদে নিয়ে যেতে হবে। এইভাবেই গাছগুলোর পরিচর্যা করতে হবে, সেটা বেশ ভালো রকম বোঝা যাচ্ছে। তা বাড়িতে মানে গাছগুলো যে এইভাবে ওরা পরিচর্যা করে আবার যত্ন করে আবার সুন্দরভাবে মানে বাঁচিয়ে তুলছে, আর এত সুন্দর ফুল দিচ্ছে, এগুলো দেখতে সত্যি ভীষণ ভালো লাগছে। সব গাছেই ফুল ফুটেছে। তোমাদের রঙ্গন গাছটা দেখানো হয়নি, রঙ্গন গাছে কুড়ি এসেছে। শুধু সমস্যা যেটা করছে সেটা গোবিন্দ জবাটা। এখন দেখি গোবিন্দ জবা কুড়ি এসেছে, আস্তে আস্তে ওরও কোনো পরিবর্তন হয় কিনা। ছাদে ছিল, ছাদে যে বললাম কুড়িগুলো সব ঠুকরে দিচ্ছে পাখিতে, সেই জন্য নিচে নিয়ে আসা হলো। তা এই দেখো তুলসী গাছ দেখালাম, বেল ফুলের গাছটাও দেখালাম। বেল ফুলের গাছেও দু একটা পাতা আবার হলুদ হয়ে যাচ্ছে, ওটাও মনে হচ্ছে ছাদে নিয়ে যেতে হবে। আর ওই যে রঙ্গন গাছে ছোট 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 কুড়ি দেখা যাচ্ছে, কুড়িগুলো ভালো করে দেখানো হলো না তোমাদের, পরে এক সময় দেখিয়ে দেব। আর দূরে দেখো ছাদে তুলসী বেদিটা ভালো করে দেখালাম। মা বলল ভীষণ মানে খুব ভালো করে তুলসী বেদিটা দেখে বুঝতে পারেনি যে কতটা বড়। তাই এখন আবার আমি ভালো করে তুলসী বেদিটাকে ভিডিও করলাম। ভিডিও করে মা দেখবে এই ভিডিওটা, তাহলে বুঝতে পারবে যে কতটা বড় কীরকম। আজকে একটু ভালো করে দিলাম। মা মানে দেখে নিও ভালো করে ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। আর এই দেখো ছাদে সব পতাকা উঠছে। আগে যখন ছোট ছিলাম তখন পতাকা শুধু দেখতাম কোনো স্কুলে, ক্লাবে, বিশেষ বিশেষ জায়গায় পতাকা তুলতো। বাড়ির ছাদে ছাদে একটু কমই দেখতাম। এখন দেখি যে সবার বাড়ির ছাদে ছাদে পতাকা তুলছে, ভালো ব্যাপারটা। আর এদিকে পতাকা তোলাও ভালো, আবার নির্দিষ্ট সময়ে পতাকাটা নামিয়ে তার ঠিক সম্মান জানানোটা আরও বেশি ভালো। সেটা দেখলাম, ভালোই লাগছে। সব জায়গায় পতাকা তুলেছে, আমারও তো ভীষণ ভালো লাগছে দেখতে, সে তো ভালো লাগবেই। তারপর বাইরে থেকে ঘরে আসলাম, এসে বিছানা টিছানা তুলতে শুরু করে দিয়েছি, গুছাতে শুরু করে দিয়েছি। শরীরটা একটু সুস্থ হয়েছে, সেই কারণে এই কাজগুলো আবার শুরু করেছি। তোমরা আবার আমার এই নিত্য নৈমিত্তিক কাজগুলো দেখছো। আমি বিছানাটা গুছিয়ে নিয়ে এই কম্বলগুলো কেচে ফেলবো। আজকে কাচা হবে না, সামনের দিন হয়তো কেচে দেবো, কারণ জ্বর হয়েছিল শুলাম, সেই কারণে এই কম্বলগুলো কেচে ফেলবো। চাদরটা তুলে ফেলেছি, চাদরটা চেঞ্জ করে দিলাম, চাদর বালিশের রোয়া সমস্ত চেঞ্জ করে দিলাম। এগুলোতে আর শুতে ইচ্ছে করছে না, কারণ জ্বর, গায়ে এতদিন ধরে শুয়ে থাকলাম। বুয়ের বাবারও জ্বর এসেছিলো, আমারও জ্বর, দুজনেই সমানে জ্বরে ভুগলাম। তা সেই কারণে চাদরগুলো তুলে চেঞ্জ করে দিই। আজকে যখন একটু পারছি, শরীরটা যখন একটু যখন আরাম দিচ্ছে, সেই কারণে আমি এগুলো তুলে দিই। তা বিছানাগুলো চাদরটা চেঞ্জ করে কম্বলটা কবে কাচবো সেটা বলতে পারছি না, কারণ ওটা কাচলে আবার মেলার ব্যাপার থাকবে, তুলা মেলা ছাদেই মেলতে হবে। সেই জন্য ওটা একটুখানি দেখি, আজকে না পারলেও কাল পরশু কেচে দেবো। আর আমার সমস্যা হয়ে গেছে বিছানার চাদর নিয়ে। এই যে চাদর দেখছো, এই চাদরটা আমি মাঝের ঘরের বড় খাটটায় পাততাম। তা এই খাটে তো শুতাম না, সেই জন্য ছোটো চাদরগুলো এমনি ঝুলিয়ে পেতে রেখে দিতাম, অত গোঁজা টোজার দরকার ছিল না। কিন্তু এখন যখন আমরা এই ঘরে শুচ্ছি, সেই জন্য এই ঘরে বড় চাদর লাগছে। এবার বড় চাদর না হলে দুটো গদি পাতা আছে, একটা গদি পাতা থাকলে কিন্তু ছোটো চাদরগুলোতে হয়ে যায়। যেহেতু দুটো গদি আছে, সেই কারণে বড় চাদর লাগছে। এবার আমার বড় চাদর কম হয়ে গেছে, বড় চাদর পাততে আছে। বড় চাদর কিন্তু ডিপ কালারের, আমার আর ডিপ কালারের চাদরে শুতে ইচ্ছে করছে না। লাল লাল চাদর আছে অনেক কটা,
কিন্তু আমার ভালো লাগছে না যে ওই লাল রঙের ডিপ কালারের চাদরে শুই, সেই কারণে চাদর কমে গেল। বিছানার চাদর আবার কিনতে হবে। একটা কিনে রেখেছি, সেটা ভাবলাম পুজোর সময় পাতবো, তা সেই কারণে তা পুজো পর্যন্ত আমি এইভাবেই কাটাবো, এইভাবেই অল্টারনেট করে পেতে পেতে কাটাবো। তারপরে পুজোর পরে মানে পুজোর ওই সময় যদি কেনা যায় তো কিনবো, না হলেও ওই চাদরটা তো বের করবো, পাতবো। কিন্তু চাদর বের করে পেতে ফেললে তো হবে না, আমাকে তাহলে ভালো দুটো বিছানার চাদর কিনে রাখতে হবে, কারণ লোকজন আসলে তখন তো লাগবে। এগুলো তো সেই আবার একঘেয়ে হয়ে যায়, পেতে পেতে কেমন একটা খাস্টি হয়ে যায়। যতই কাচি ইয়ে করি তবু সেই নতুনের যে চকচকে ভাব, গ্লেজ, সেই জিনিসটা অতটা থাকে না। মানে কাঁচা পরিষ্কার চকচকে সবই হয়, কিন্তু সেই জিনিসটা থাকে না। ওই জন্য লোকজন আসলে দুখানা চাদর যদি একদম তোলা থাকে তাহলে ভীষণ মানে ভালো হয় আর কি। তো দেখা যাক পুজোর সময় দুটো চাদর কেনা যায় কি না, আর দুখানা কিনলেই হয়ে যাবে, কারণ ওই ঘরের চাদর, বুবাইদের ঘরের চাদর অনেক কটাই আছে, আর ওরা সব বিবাহবার্ষিকীতে অনেক কটা চাদর পেয়েছে, সেই কারণে আর কি ওদের অনেকগুলো চাদর হয়ে গেছে। আর আমাদের মানে এই ঘর দুটোরই চাদর একটু আবার কমে গেল। আমরা ওই ঘরে শোয়া ধরলাম বলে অসুবিধাটা হচ্ছে, না হলে এই অসুবিধাটা হতো না। তো যাই হোক, দুটো চাদর কিনে নিতে হবে, দেখা যাক পুজোর ইয়েতে যদি কেনা যায়। যেটা বলছিলাম, ছোটোবেলায় এরকম পতাকা তুলতো, স্বাধীনতা দিবস হতো, ক্লাবে যেতাম, সেখানে নিতাম চকলেট নিতাম। আবার স্কুলে যেতাম, সেখানে চকলেট বিস্কুট দিত, বিস্কুটও দিত, এখন দেয় কিনা জানি না কি দেয়। তো বুবাই যখন ছোট ছিল তখন ও যে কত জায়গায় যেত তার ঠিক নাই। এরকম যেদিনই পতাকা উত্তোলন হতো, যেখানেই 15ই আগস্টে 26শে জানুয়ারি, ও স্কুলে যেত, দিয়ে স্কুল থেকে বাড়ি আসছে না। কি ব্যাপার, বাড়ি আসছে না কেন, বাড়ি আসছে না কেন, আমরা মানে চিন্তা করতে শুরু করে দিতাম। ছোট ছিল তখন চিন্তা করতাম যে কি ব্যাপার হলো, এখনও বাড়ি আসছে না, সবাই তো নিয়ে চলে এসেছে, ও কেন আসছে না। তারপরে এরকম চিন্তা করতে করতে ওর বাবাকে হয়তো পাঠানো হলো। তখন KG1 KG2তে এরকম পড়তো, নার্সারি পার হয়ে গেছে তখনও। এবার আমি গিয়ে তো অতক্ষণ থাকতে পারতাম না, কতক্ষণ ওর সঙ্গে থাকবো। ও ঘুরে ঘুরে বেড়াতো সব জায়গায়। তারপরে যখন বাড়ি আসতো, অনেকক্ষণ পর হয়তো বাড়ি আসে, ওর বাবা গেল খুঁজতে গিয়ে দেখে যে ও ক্লাবে আছে, মানে স্কুল টুল সব ঘোরা হয়ে গেছে, গিয়ে এবার ক্লাবে দিচ্ছে লজেন্স বিস্কুট, ও সেইখানে আছে। পতাকা তো এটা তো বুঝতো না অত ছোটোতে, যে স্বাধীনতা দিবস ব্যাপারটাই তো বুঝতো না অত ছোটোতে। এবার দল থাকতো, বাচ্চাদের যে দল, সেই দলে একসঙ্গে ঘুরে বেরিয়ে সেই ওদের 4-5টা স্কুল ঘুরে তারপরে ক্লাবে যেত। সেই সব ক্লাবে গিয়ে লজেন্স বিস্কুট নিত, নিয়ে বাড়ি আসতে আসতে বেলা 10টার সময় বাড়ি আসতো, আর বেরোতো সকাল 7টার সময়। প্রথম বুঝতে পারতো না, ওর বাবা চলে যেত, যে কোথায় গেল, গিয়ে আর দেখতো যে ও যুবগোষ্ঠী ক্লাব আছে, ওইখানে ক্লাবে গিয়ে দাঁড়িয়েছে। কেন না, পতাকা তুলবে, লজেন্স বিস্কুট দেবে, বিস্কুট দেবে। আরে এগুলো লজেন্স বিস্কুট বাড়িতে চল কিনে দেবো, না হবে না, ওইখান থেকেই ওকে নিতে হবে। এই রকম ছেলে ছিল। দিয়ে সে ওই লজেন্স বিস্কুট নিত, সে এত লজেন্স নিয়ে, মানে ওর হাতে ব্যাগে আঁটছে না, লজেন্স নিয়ে বাড়ি আসতো। নিয়ে বাড়ি এসে বলতো মা, মানে সবাইকে তখন লজেন্স বিস্কুটগুলো দিত, ওইটাই ওর খুব আনন্দ। তো এটাই বলছি, মানে কত রকম এক এক সময় এক এক রকম। এখন বড় হয়েছে, এখন অন্য রকম। এবার যেমন বিয়ে হয়ে গেছে, চলে গেল ওর পিসির ছেলের বাড়ি গেল, সেখানে সারাদিন কাটিয়ে আসবে। তা এই রকম আর কি, এক এক সময় এক এক রকম হয়। তা দিনগুলো এইভাবে কাটাক, ভালোই লাগে। আর আমরা দেখো, আমাদের এটাই কাজ, এটাই করে যাচ্ছি। তা আমিও ভাবছি বিকেলের দিকে একটু বেরোবো, এখন দেখা যাক কোথায় যাই কি করি সেটা তো বুঝতে পারছি না, তবে একটু বেরোবো, মানে অনেক দিন বেরোইনি, আর এই শরীর খারাপ করে বেরোতেও পারছি না। কালকেও ভেবেছিলাম যে বেরোবো, কিন্তু অত দুর্বল যে আমি বেরোতেই পারলাম না। আজকেও দুর্বল আছে, শরীরে ভীষণ দুর্বলতা আছে, মানে অ্যান্টিবায়োটিক খেলাম তো ওই কারণে, মানে দুর্বলতাটা অতিরিক্ত বেশি। তাও একটুখানি বেরোবো, বেশি দূরে যাব না, কাছাকাছি যাব। ভেবেছিলাম যে বড়বাজার বা গড়ানহাটা এইগুলোতে যাব, ঠাকুরের কিছু গয়না পোশাক কিনে নিয়ে আসবো। আবার জন্মাষ্টমী, দুর্গাপুজো এসব আছে, আর এই জন্মাষ্টমীর সময়ই পোশাক টোশাকগুলো পাওয়া যায় বেশি, সেই কারণেই জন্মাষ্টমীর সময় যাওয়া। পুজোতে গিয়ে হয়তো অতটা পাওয়া যাবে না, পুজোর সময় অত তোলে কিনা, মানে বিভিন্ন ধরনের ডিজাইন বা এরকম বড়ো পোশাক বেশিরভাগ এই সময়ই পাওয়া যায় জন্মাষ্টমীতে। সেই জন্য আমি ভাবলাম যে জন্মাষ্টমীতে গিয়ে আরও কিছু যা কিনবো মোটামুটি একটু কিনে টিনে নিয়ে আসি, কিন্তু সেটা হলো না।
কালকে যেতে পারলাম না। আর জন্মাষ্টমীর আগে বড়বাজারে আর যেতে পারবো কি না বুঝতে পারছি না। তার কারণ হচ্ছে শরীরটা তো ঠিক নাই, সেই কারণে দুর্বল হয়ে গিয়েছি বলেই, এতটা দুর্বলতা না থাকলে আমি যেতে পারতাম। তা বললো যে তাহলে কাছাকাছিই যায়। এখন আমাদের এখানে কাছাকাছিই যাই, গিয়ে দেখি কি কি পাওয়া যায়, কি ধরনের জিনিস কি পাওয়া যায়। আমার কয়েকটা বাসনও কিনতে হবে, কারণ নন্দোৎসব বা জন্মাষ্টমীতে যে ভোগ রান্না টান্না করবো সেরকম বাসন তো আমার খুব কম আছে। ওই একটা দুটো করে এক এক সময় কিনি। একটা হাঁড়ি কেনার দরকার, আর একটা বড় একটু কড়াই কেনার দরকার, একটা খুন্তি কেনার দরকার, এরকম বেশ কিছু জিনিস আমার কেনার দরকার। আরও দুটো থালা গামলা এগুলো কেনার দরকার। তা যেগুলো মানে না কিনলেই না, সেগুলো কিনতেই হবে। জন্মাষ্টমীর দিন যা হবে সেগুলো মোটামুটি আছে, চালিয়ে নিতে পারবো। কিন্তু নন্দোৎসবের দিন যেটুকু লাগবে সেখানে আরও বেশি লাগবে। 5 রকমের ভাজা টাজা এটা ওটা সমস্ত দিতে হবে। তা সেগুলো করার জন্য আমার আরও বাসন লাগবে। তো সেই কারণে আমি ভাবছি যে কয়েকটা বাসন কিনবো। একটু কাঁদা উঁচু একটা থালা, পিতলের থালা কিনতে হবে, বা কাঁসার থালা কিনতে হবে। তো কাঁসারই কিনবো ভাবছি, কিংবা কাঁসার যেগুলো আছে ঘরে নতুন সেগুলোও বের করতে পারি, ঠিক নাই না কিনে। আর এমনি স্টিল বা অ্যালুমিনিয়ামের যেগুলো বাসন ঠাকুরের রান্না করার জন্য, সেই সমস্ত নিরামিষ বাসন কিছু কিনতে হবে। একটা হাঁড়ি কিনতেই হবে, না কিনলে হবে না। এর আগের দিন কিনতে গিয়েছিলাম, কিন্তু কিনতে গিয়ে আমি ওই পেলাম না, মানে যেরকম ধরনের গড়ন বা ডিজাইন চাইছিলাম সেরকম ধরনের ডিজাইনের আমি পেলাম না, সেই জন্য নিলাম না। তা দেখি আজকে যদি এখানে পেয়ে যাই তো নিয়ে নেব, না হলে বড় বাজারে যদি যেতে পারি জন্মাষ্টমীর আগে, তাহলে বড় বাজারে গিয়ে একটা ওই রকম হাঁড়ি নিয়ে আসবো। ওখানে তো সব স্টিলের বাসনের বড় মার্কেট আছে, সেখানে যাব, গিয়ে নেব। তাই দেখো কতদিন কিছু করতে পারিনি, ঘরের কাজ সমস্ত কিছু পড়ে আছে। এগুলো সমস্ত ভাঁজ টাজ করে তারপরে রান্নাঘরের দিকে যাব। টগরি এসে সকালে রান্না করে দিয়ে গেছে, ওরা রাতে এসে খাবে, সেই রান্নাটা করে দিয়ে গেছে। আর দুপুরে বললাম যে চিকেন করব, তুমি একটুখানি মশলাটা করে দিয়ে যাও, দুপুরে করে নেব। তাও বললো যে এত শরীর খারাপ পারবে করতে, যে দেখি, আমি না পারলে ও করবে। তো বউয়ের বাবা বললো আমি করে দেবো, তোমাকে আর করতে হবে না রান্না। তাই বললো, ঠিক আছে তাহলে নিয়ে এসো। মানে আনলে এবার রান্নাটা যদি আমাকে করতে হয় তাহলে মুশকিল হয়ে যাবে। বললো না আমি রান্না করব, তোমাকে করতে হবে না। তাই বলে আবার নিয়ে আসলো। ওরা দুজন নেই, ওরা দুজন ওখানে খাওয়া দাওয়া করবে, আমরা তাহলে আমাদের মতো এখানে করে নিই। তো সেই জন্যে মানে সমস্ত জোগাড় করে দিয়ে গিয়েছিল টগরে। আর ওর বউয়ের বাবা গেল বাজারে, গিয়ে চিকেনটা নিয়ে আসলো। মাসি এসেছিলো, কাজ করে দিয়ে চলে গেল। তারপরে আমরা রান্না শুরু করলাম আর কি। এই যে চিকেন নিয়ে এসে ধুয়ে টুয়ে নিল, নিজেই সমস্ত কিছু করে নিল। আজকে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। প্রত্যেককে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। তা এই আজকে আমাদের সেই উদ্দেশ্যে চিকেন রান্না হচ্ছে। বাড়িতে কেউ নেই, আমি আর বুবাইয়ের বাবা, আর বুবাই আর মেঘা ওরা বেড়াতে গেছে। আর এখানে এ দেখো রসুন বাটা আছে, রসুন, পেঁয়াজ, আদা, আর এখানে চিকেন, এখানে টমেটো, সর্ষের তেল আর হলুদ, আর এই যে হাতে লবণ নিয়ে দাঁড়িয়ে আছে। লবণ হলুদ এখন মাখিয়ে রাখবে, লবণ দিয়ে আর হলুদ আর তেল। আগে খানিকটা লবণ দিয়েছে, সেই জন্য অল্প একটু লবণ দিল। শুধু হলুদ, লবণ আর তেল দিয়ে এখন একটুখানি মাখিয়ে রাখবে। তারপরে মশলাগুলো ভালো করে কষে নিয়ে, আমি রান্না করব না, কারণ তো জানো শরীরটা প্রচণ্ডই খারাপ, এখনও পুরোপুরি ঠিক হয়নি, তাও টুকটাক কাজ করছি। এবার সর্ষের তেল দিয়ে একটুখানি মাখিয়ে রেখে দেবে, যে একটু পরে রান্না করবে। একটু মাখানো থাক, দেখতে থাকো বাকি সময়টা কি করি। মানে কথা এখনও হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু ব্লগ না করলে চলবেই না, খুব কষ্ট করে আমি করেই যাচ্ছি এগুলো। সেই জন্যে বলছে তোমাকে রান্না করতে হবে না, আমি করে দিচ্ছি। ঠিক আছে, খুব ভালো কথা, রান্না করে দিলে মানে খেতে বেশ ভালোই লাগে। দেখতে থাকো। রান্না হচ্ছে, ভালোই লাগে রান্না করে দিলে খেতে। যাই হোক, স্বাধীনতা দিবস সেই মানে একটা ব্যাপারটা ভেবেই নিয়েছি আমরা, যেটা একটা আনন্দের দিন। সেটা সারা বছর ভাবি কিনা জানি না, এই দিনটাতেই মনে করি আর কি। সেই জন্য এই দিনটাতে একটুখানি ভালোভাবে থাকার চেষ্টা করি। কিন্তু একদিনই তো স্বাধীনতা নয়, এটার অনেক মানে অনেক কিছু, তত তো আর আমি বলতে পারবো না, আমার অত জ্ঞান নেই, জ্ঞান বড় সীমিত।
তা সেই কারণে একটু একটু ভালো খাই, একটু ভালোভাবে থাকার চেষ্টা করি, আনন্দটা ভোগ করি। কিন্তু আস্তে আস্তে বয়স বাড়ছে, বৃদ্ধের দিকে চলছি আমরা, মানে বৃদ্ধা এই রকম পরিস্থিতি। যার স্বামী রিটায়ার করে যাবে তারা তো বৃদ্ধই হয়ে যাবে, কারণ 60 বছর বয়স হয়ে যাবে। আমি যদিও ওর থেকে অনেকটা ছোট, তবুও আমারও বয়স হয়ে যাচ্ছে, আমারও বয়স কম হচ্ছে না। তা সেই কারণে আমার মানে আমরাও বয়সের দিকে চলে যাচ্ছি, যে বৃদ্ধাশ্রম। আমার এখন মনে হয় যাদের বয়স হয়ে যায় তাদের মানে পাশে খুব কম মানুষই থাকে, যে তাদের কথা শুনবে, তাদের কথা বুঝবে, তাদেরকে একটু বুঝবে। কারণ যখন বয়স হয়ে যায় তখন কথার কোনো ঠিক থাকে না, আর তারা কিন্তু তখন সবসময় মানুষের মধ্যে থাকতে চায়, ভাবে সবসময় মানে অনেক লোকজনের মধ্যে থাকি, গল্প করি, আড্ডা মারি, এই রকম একটা মানসিকতা তাদের মনের মধ্যে আসে। কিন্তু দেখবে বেশিরভাগ মানুষ বৃদ্ধ হয়ে গেলেই তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু তাদের যে মানসিক কষ্ট হয় বৃদ্ধাশ্রমে গেলে, সেটা যদি সবাই বুঝতো বা সেটা নিয়েও কোনো প্রতিবাদ হতো, তাহলে বোধহয় একটু বেশি ভালো হতো। আমার কথাগুলো হয়তো খারাপ লাগবে বা অনেকে অনেক রকম কথা বলবে, কিন্তু আমার মনে হয় বৃদ্ধাশ্রমের মানুষগুলো। চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখো এই যে এই রকম হলো, ঝোল রাখা হলো এইটুকু, কারণ আর কিছু দিয়ে খাওয়া হবে না, শুধু এটাই হবে, এটার ভাত আর কিচ্ছু না, আর স্যালাড। এই সেই জন্য এইটুকুই, মানে এইটুকু ঝোল রাখা হলো আর কি। দেখতে থাকো, এবার স্নান হবে, পুজো হবে, তারপর খাওয়া দাওয়া। তা আমি বৃদ্ধাশ্রমে গিয়েছি যখন আমি একটা সংস্থায় ছিলাম, মানব কল্যাণ সংস্থায় ছিলাম একটা। তা সেই সময় বৃদ্ধাশ্রমে গিয়ে ওই বৃদ্ধাশ্রমে ওনাদের দেখেছি কত ভালো ভালো ঘরের মানুষ ওইভাবে এসে থাকে। তারা তাদের সঙ্গে আনন্দ ফুর্তি করেই আছে, কিন্তু যখন তাদের সঙ্গে কথা বলা যায় তখন বোঝা যায় তাদের মানসিক কষ্টটা কোন জায়গাতে তারা মানসিকভাবে কষ্ট পায়, সেটা সেই সময় তাদের সঙ্গে কথা বললে বোঝা যায়। কিন্তু তুমি যদি তাদের সঙ্গে কথা না বলো, এমনি তুমি যদি সাধারণভাবে চোখে দেখো, তখন তোমার দেখে মনে হবে হয়তো তারা সবাই মিলে ভীষণ ভালো আছে, কিন্তু সেই ভালোটা তাদের থাকতে হয়। আমি গিয়েছি, তাদের সঙ্গে কথা বলেছি, তাদের ওখানে প্রচুর অনুষ্ঠান করেছি, অনেক কিছু করেছি আমরা সংস্থা থেকে। যদিও আমি একা নই, আমাদের একটা সংস্থা ছিল না, এখনও সংস্থা আছে। আমি যেহেতু সেখান থেকে চলে এসেছি কৃষ্ণনগর থেকে, সংস্থাটা যেখানে ছিল সেটা কৃষ্ণনগরই, তো সেখান থেকে আমি যেহেতু চলে এসেছি সেই কারণে আমার এখন যোগাযোগটা অনেক কমে গেছে। কিন্তু তখন আমি প্রচুর ওখানে গিয়েছি, সেই সংস্থায় ঘুরেছি বেরিয়েছি। সত্যি সময়গুলো ভীষণ ভালো কাটতো। অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম, এগুলোতে আমি খুব গিয়ে দেখেছি তাদের কষ্ট সামনে থেকে দেখেছি। তাদের সঙ্গে কথা বলার মানুষ নেই, তারা একটা মানুষকে পেলে যে কিভাবে আঁকড়ে ধরে, সেই জিনিসটা আমি তাদের আর্তনাদগুলো দেখেছি চোখের সামনে, আর তাদের কষ্টগুলো ভোগ করেছি, বুঝতে পেরেছি তাদের কষ্টটা কি। কিন্তু তাদের হয়ে কে প্রতিবাদ করবে? তবে তারা ভালো থাকে, ওইভাবে তারা ভালো থাকে, কিন্তু তাদের ভেতরের কষ্টটা খুব মারাত্মক, যেটা সামনে গিয়ে তাদের সঙ্গে কথা না বললে বোঝা যায় না। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি পুজোটা সেরে নিলাম, সমস্ত কাজ সেরে, তারপর পুজো সেরে তারপর খাওয়া দাওয়া করব। অনেক দিন পর আমার গোপাল বাবাজিকে তোমাদের একটু দেখিয়ে দিলাম, তোমরা দেখে নাও। গোপাল বাবাজি, গুরুদেব, লোকনাথ বাবা সবাইকে দেখিয়ে দিলাম। আর গোপাল বাবাকে আজকে স্নান করালাম না, বৃহস্পতিবার হলেও আমি আজকে স্নান করালাম না। তার কারণ আবার পূর্ণিমার দিনই আমি সমস্ত চেঞ্জ করাবো, সেই কারণে আজকে আর কিছু করালাম না। সোমবার পূর্ণিমা আছে, আমি ওই জন্য আর কিছু করালাম না। এই যে গুরুদেবকেও দেখিয়ে দিলাম, অনেক দিন পর দেখালাম, কারণ আমি ঠাকুর ঘরে যেতেই পাচ্ছিলাম না। এখন দুর্বল আছি, কথা বলতে হাঁপিয়ে যাচ্ছি একটু, কিন্তু তবুও আগের থেকে সুস্থ, কাজগুলো করতে পারছি আস্তে আস্তে টুকটুক করে। হ্যাঁ, যতটা স্পিডে করি ততটা পারি না, তবে আমি এমন কিছু স্পিডে কাজ করতে পারি না। এই দেখো, রান্না হয়ে গেল, খাওয়া দাওয়া, তারপর রেস্ট।
আজ এখানেই শেষ করব। সকাল থেকে যা যা করলাম সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যে চিকেন রান্না হয়েছে, আর বললাম তো বুবাই আর মেঘা নেই, ওরা বেড়াতে গেছে। আমরা দুজন আছি, বেড়াতে গেছে যেখানে, সেটা হচ্ছে আমার ননদের ছেলের নতুন ফ্ল্যাট কিনেছে, সেখানে গেছে। তো সেইখানেই খাওয়া দাওয়া সব কিছু ওরা করে অনেক দেরিতেই আসবে কৃষ্ণনগর থেকে। তা আজকে আমাদের কোনো রান্না নেই, চিকেন হয়েছে আর এই স্যালাড আর ভাত, আর কিছু না। এই ভাতটা বেড়ে নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট, আর কোনো কাজ নেই। আর আমি সামান্য ভাত নেব, একটুখানি চিকেন দিয়ে খাবো বলে। আর আমি অত সুন্দর করে ভাত ভাজতে পারি না, সবাই খুব সুন্দর করে ভাত সাজিয়ে টাজিয়ে দেয়। আমি যেমন করে পারলাম তেমন করেই ভাত পারলাম। ব্যাস এইভাবে এখন আমরা খাওয়া দাওয়া সেরে নিয়ে তাহলে চিকেনটা দিয়ে নিই এখানে থালায়। আলু দিইনি চিকেনে, শুধু চিকেন। আর আমিও এক পিস নিয়ে নিই। ঝোল আর নেব না আমি, এই হয়ে গেল। আর একটু করে স্যালাড দিয়ে দেবো। দেখো সবার মতো আমি অত সুন্দর করে কিন্তু পারি না, যেমন করে পারি তেমন করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। পেঁয়াজ খাই না, তাই অল্প পেঁয়াজ দিলাম। আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। খাওয়া দাওয়া করে রেস্ট নেবো, তারপরে বিকেলে যদি আবার কিছু করি তাহলে সেগুলো আবার পরের দিনের ব্লগের জন্য দেবো। আজকের মতো আমি এখানেই শেষ করছি। অনেকদিন পরে সামনাসামনি এসে ব্লগ দিলাম, কারণ প্রচণ্ড শরীর খারাপ ছিল। এখন একটু সুস্থ আছি, তাই একটু কষ্ট করে হলেও দিলাম ব্লগটা। তোমরা দেখো কেমন লাগে, জানাবে। নতুন পুরনো সব বন্ধুকে আমার অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবে আমার পাশে থাকো, আর আমাকে একটু সাবস্ক্রাইব করো। খুব দেরিতে সাবস্ক্রাইবার বাড়ছে, হয়তো একদিন দুদিন পর একটা, জানি না কীভাবে এভাবে কত দূর এগোবো। তবুও আমি তোমাদের সঙ্গেই থাকবো, ভালো লাগছে এটা থাকতে। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। সামনের দিনে একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।